All right, guys. How was the quiz? Good. Great. Can you see my screen? মিস আমার নেট চলে গেছিল মিস, আমি সাবমিট অ্যাকসেপ্ট করছে না মিস। কি চলে গেছে? মিস নেট চলে গেছিল মিস, আমার লাস্ট মোমেন্টে একদম। আমি হটস্পট কানেক্ট করতে করতে মিস এখন অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ, আমি 28-22 তে I've stopped accepting responses. I don't know why you guys were so late to submit. আপনাদের তো টাইমের মধ্যে শেষ করতে হবে। মিস টাইমের মধ্যে মিস শেষ করছে, কিন্তু এই যে ফোন থেকে পিসিতে হটস্পট কানেক্ট করতে করতে মিস। ম্যাম, কুইজ দেওয়ার পর দেখাইতেছে যে রেসপন্স করবে না, এরকম টাইপের কিছু একটা। Because you guys did not maintain the time. আপনাদের 8:20 পর্যন্ত টাইম ছিল। If you submit after 8:20, the form is not supposed to accept your responses. ম্যাম, সাবমিশন করতে একটু লেট হয়েছে, মানে 1 মিনিটও নেয়নি। আমাকে আবার দিতে হবে কুইজ নাকি? আপনাদের টাইমের মধ্যে তো এজন্যই সাবমিট করার নিয়মটা আছে। আপনারা যদি টাইমের মধ্যে সাবমিট না করেন তাহলে তো এটা এই প্রবলেমটা হবে। আমি তো বলেছিলাম they have to strictly finish the quiz within 8:20. মিস মানে হচ্ছে 19 থাকে, এরপরে 20 হইতে হইতে মানে আবার আমরা সাবমিট দিতে দিতে আর নেয় না, একদম কারেন্ট হয়ে যায় এই জিনিসটা। It's not supposed to happen. আমি 8:22 তে আমি স্টপ করেছি, তো এটা আপনাদের লেট হওয়ার জন্যই আপনারা সাবমিট করতে পারছেন না। আই এম অ্যাকসেপ্টিং রেসপন্সেস নাও। যারা সাবমিট করতে পারেন নাই তারা এখনই সাবমিট করতে হবে within the next 2 minutes, right? Within the next 2 minutes আবার আপনাদের রেসপন্সেস অফ হয়ে যাবে। So if you haven't submitted, এখন সাবমিট করেন তাহলে এখন আসবে। ম্যাম হ্যাঁ, ম্যাম অ্যাকচুয়ালি আমি গুগল ফর্মের কুইজটায় সাবমিট করে নেই, সেক্ষেত্রে কি অটো সাবমিট হবে? না, আপনি সাবমিট না করলে অটো সাবমিট কিভাবে হবে? আপনারা টাইমের মধ্যে সাবমিট করতে হবে। টাইম তো ক্রস করে গেলে তো সাবমিটের অপশন চলে যায়। ট্রাই অ্যাগেন, নেক্সট 3-4 মিনিটে ট্রাই করেন, তারপর আবার অফ করে দিব আমি। ম্যাম আমি 21-এ ট্রাই করছি, বাট হয় নাই। 22 এর আগে পর্যন্ত সবারটাই সাবমিশন অন ছিল। মিস, আমাদেরকে আরেকটা কুইজ হবে না? হ্যাঁ, হবে। ম্যাম এই কুইজের ম্যাথ গুলোর অ্যান্সার একটু বইটা দিন। ম্যাম, আমাদের কুইজ 2 এর মার্কসটা কি আপডেট হবে? আপনি বলছিলেন যে লাস্টের কোশ্চেনটার জন্য। হ্যাঁ, সবার মার্কস আপডেট করে দেওয়া হয়েছে অলরেডি। মিস করে দিয়েছি। আচ্ছা, আমি এবার করছি, বাট প্লিজ বি মাইন্ডফুল ফ্রম দ্য নেক্সট টাইম। আমি নেক্সট কুইজ থেকে আই উইল নট অ্যাকসেপ্ট এনি লেট সাবমিশনস। If the quiz is supposed to end at 8:20, it's supposed to end at 8:20. There is going to be no extra time for you to click submit. ম্যাম, আমাদের বেস্ট 2 কাউন্ট করা হবে না?
হ্যাঁ, বেস 2 থাকবে। Okay, so let's start now since you're done with the quiz. The quiz is supposed to be easy, so I'm hoping যে সবাই ভালো স্কোর করবেন। ম্যাম ম্যাথ গুলোর অ্যান্সার বলে দিয়েছেন। এখন বলা যাবে না, আমি আনসার যখন শেয়ার করে দিব তখন আপনারা দেখতে পারবেন। ইউ হ্যাভ টু বি আ লিটল পেশেন্ট। Alright, so let's start the second last chapter that we have for the course, Perfect Competition. Perfect Competition আসলে শুরু করার আগে যেটা আপনাদের জানা উচিত মার্কেট স্ট্রাকচার সম্পর্কে। It's a very broad topic, right? So টপিকটা যদি আমরা ডিটেলসে পড়তাম তাহলে আমাদের হয়তো we would have taken at least 3 to 4 weeks to cover the entire chapter. But since we do not have as much time, আমরা condense করে 2টা উইকের মধ্যে এটা শেষ করব। And we are only going to look at the two extremes. So আমরা যদি মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলি তাহলে আমাদের কিন্তু broadly if we categorize, we have 4 different major categories. এদের মধ্যেও অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। বাট আমি যদি ব্রডলি বলি তাহলে 4টা মেইন টাইপের মার্কেট স্ট্রাকচার আমরা দেখতে পারি। তার মধ্যে 2টা যে এক্সট্রিমস আপনারা দেখতে পাচ্ছেন, পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি, these are the two topics that we are going to spend most of our time on. So মাঝখানের 2টা আমরা এই কোর্সে we are not going to look at these two other topics, right? So what do I mean by market structures? যদি মার্কেট স্ট্রাকচারের কথাই বলি, মার্কেট স্ট্রাকচার মানে হচ্ছে প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা in any given region your firm operates in a set of environmental factors, right? So আপনারা যে মার্কেটে অপারেট করছেন, যে ইন্ডাস্ট্রিতে অপারেট করছেন, সেই ইন্ডাস্ট্রি বা সেই মার্কেটে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে।
আমরা যেভাবে এটাকে ক্লাসিফাই করি, ক্লাসিফিকেশনের বেসিসটা হচ্ছে in terms of competition. So how competitive your industry is. Different industries have different degrees of competition, right? Different markets have different degrees of competition. কিছু কিছু মার্কেটে দেখবেন আপনার competition is very high. There are many producers for a given product. একটা প্রোডাক্ট আপনি চাইলেই অনেকখান থেকে কিনতে পারবেন, আর আপনি একই প্রোডাক্ট পাবেন সবার কাছে, আপনার কোয়ালিটি একই রকম হবে, প্রোডাক্টের যে স্পেসিফিকেশন সবকিছু সেমই হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট উই সি ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। যদি পারফেক্ট কম্পিটিশন কথাটা যদি বলি, পারফেক্ট মানে হচ্ছে একদম আপনার ইটস লাইক there is no lack of competition, right? So there are infinite number of producers in the market and they're all selling the same product. এটা হওয়ার একটা অ্যাডভান্টেজ কি, অ্যাজ কনজিউমার্স উই এনজয় লো প্রাইসেস, রাইট? বিকজ এত বেশি যখন আপনার কম্পিটিশন থাকে তখন এটার মানে হচ্ছে একটা প্রডিউসার চাইলেই আপনাদেরকে কাউকে এক্সপ্লয়েট করতে পারবে না, কনজিউমার্সদেরকে এক্সপ্লয়েট করতে পারবে না। দে উইল হ্যাভ টু চার্জ হোয়াট আদার প্রডিউসার্স ইন দ্য মার্কেট আর চার্জিং। এটার যদি একদম আমরা আদার এন্ড অফ দ্য স্পেকট্রামে চলে যাই, ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য আদার এক্সট্রিম অফ দিস এক্সাম্পল, দ্যাট ইজ আ মনোপলি। সো মনোপলিতে কি হয়, মনোপলিতে একটা জাস্ট সিঙ্গল প্রডিউসার থাকে মার্কেটে, দের ইজ প্র্যাকটিক্যালি কোনো কম্পিটিশন থাকে না, দের ইজ নো কম্পিটিশন। সো কনজিউমার্স হ্যাভ ভেরি লিটল চয়েস। তাদের যদি একটা জিনিস কিনতে হয়, ওটা সেই পার্টিকুলার ফার্ম থেকে, সেই পার্টিকুলার অর্গানাইজেশন থেকেই কিনতে হবে, কারণ এই প্রোডাক্টের কোনো অল্টারনেটিভ বা কোনো সাবস্টিটিউট মার্কেটে অ্যাভেলেবল নাই। সো এই ক্ষেত্রে প্রডিউসারদের কাছে কিন্তু আলটিমেট যে ফ্রিডমটা, আলটিমেট যে পাওয়ারটা, ওটা প্রডিউসারদের সাথে থাকে। They can charge whatever price they want because they know that consumers have no choice but to purchase the product from them, right? এই দুইটা এক্সট্রিমের মাঝখানে আমরা ভেরিয়াস আদার সিনারিওস দেখি। ব্রডলি এই দুটাকে আমরা যদি মনোপলিস্টিক কম্পিটিশন আর অলিগোপলিতে ডিভাইড করতে, আমরা এগুলাকে ব্রডলি ডিভাইড করতে পারি। সো মনোপলিস্টিক কম্পিটিশনটা কি, there is some degree of product differentiation. অলিগোপলিতেও সেম, there is some degree of product differentiation. So product differentiation বলতে আমি কি বুঝি, আপনাদের বইয়ের যদি এক্সাম্পলটা আপনারা দেখেন, বইয়ের এক্সাম্পল they use is different brands of maybe shoes. সো আপনি যদি একটা জুতা কিনেন, একটা জুতা যদি আপনি বাটা থেকে কিনেন ভার্সেস আপনি যদি একটা জুতা আপনি এপেক্স থেকে কিনেন, বা ধরেন নাইকি থেকে কিনলেন বা অ্যাডিডাস থেকে কিনলেন, বেসিক্যালি ইউ আর বাইং আ পেয়ার অফ শুজ, রাইট? সো জুতার ফাংশনালিটি কিন্তু একই, জুতা কেনার কারণও একই। The product is the same. Fundamentally, the product is the same, but there is some degree of differentiation. As a consumer, আপনার প্রেফারেন্স থাকতে পারে যে আপনি অ্যাডিডাস থেকেই জুতা কিনবেন, বা অ্যাজ আ কনজিউমার আপনার প্রেফারেন্স থাকতে পারে যে আপনি বাটা থেকে জুতা কিনবেন বা পুমা থেকে জুতা কিনবেন। সো বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা ওরা যেভাবে মার্কেট করে বা যেভাবে ডিজাইন করে, বেসড অন দ্যাট as consumers আমরা কিছু differences perceive করি, there are some perceived differences. At the end of the day, Adidas এর থেকে জুতা কিনলে যেই ফাংশনালিটি আপনাকে দিবে, নাইকি থেকে জুতা কিনলেও আপনাকে একই ফাংশনালিটি দিবে at the core, right? So basic আপনার যে requirements ওগুলা সেমই থাকবে, but because these are two different brands, ওদের প্রোডাক্টের কোয়ালিটিতে there might be subtle differences. Obviously, ওদের marketing there will be huge differences. The way Adidas markets its products, the way Puma markets its products, but Nike markets its products, they are very different from each other. এটা করার কারণটাই হচ্ছে so that they can have some control over the prices they set. তাদের একটা particular consumer base কে attract করার জন্য, একটা particular market কে attract করার জন্য তারা কিভাবে তাদের প্রোডাক্টটা different করবে from the rest of the competition. That is usually the goal of these brands. So এই ধরনের যখন আমরা দেখি যে কিছুটা মার্কেটে কিছুটা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে, তখন আমরা ওটাকে বলি অলিগোপলি বা monopolistic competition, depending on how many firms are operating in the market. So if there are a very large number of firms selling you the same product but with little
differentiation amongst them, we call that monopolistic competition. If there are large number of firms and if there is only a very few firms, ধরেন আমি যে আমরা একদম যদি শুরুতে lecture 1 বা lecture 2 তে we talked about the aircraft market, right? So we talked about Boeing versus Airbus, two leading companies that manufacture airplanes. So এই দুইটা যেমন there is some degree of competition but there are very few firms in this market. So ওই মার্কেট গুলোকে আমরা অলিগোপলি বলতে পারি। মনোপলিতে কিন্তু একটাই ফার্ম থাকবে, there will be just a single firm. So for example, Bangladesh Railway, যদি আমরা consider করি, Bangladesh Railway is a monopoly. There is no other firm, there is no other organization which is allowed to offer railway services in Bangladesh. Bangladesh Railway থেকেই কিন্তু সব railway services control করা হয়, prices set করা হয়. It's a state-owned organization, একটা public organization, কিন্তু there is no alternative to railway services in Bangladesh, right? Similarly, আপনারা যদি Bangladesh PDB এর কথা চিন্তা করেন, Power Development Board এর কথা চিন্তা করেন, they are the only firm responsible for distributing electricity, right? They set the prices of electricity. There is no other alternative for that. So these are examples of industries where you see monopoly. Perfect competition, which is the topic of this chapter, যদি আমি বলি, what are the specific characteristics that you will see in a perfectly competitive market setting? চারটা main points আছে. There are 4 key points that you must consider. First, very important condition for your market to be perfectly competitive is that there have to be a large number of firms. There have to be a large number of firms and they're all selling the identical product. তার মানে কি আপনাদের কোনো differentiation আপনারা perceive করতে পারবেন না। Everyone is selling you the exact same product. It does not matter whether you are buying from producer A versus producer B, আপনারা একই জিনিস পাচ্ছেন। There is no restriction on entry into the market, right? So যেমন Bangladesh Power Development Board এর কথা যদি বলি, the government will not allow any other private organization or any other organization to now enter this market and start supplying electricity or start distributing electricity. এই মার্কেটে আপনার এন্ট্রি ইজ রেস্ট্রিক্টেড, এটা একটা ফার্মেই আছে, একটা ফার্মই কন্ট্রোল করবে, গভর্নমেন্ট থেকে এই রেস্ট্রিকশনটা সেট করা আছে। and even if another firm wants to enter this market, the cost that they have to incur is very very high. এত হাই হবে যে ওরা কিন্তু চাইলেও কেউ ঢুকতে পারবে না। But perfectly competitive markets কি হয়, যে কোনো কেউ, any producer can enter the market, any producer can exit the market. So entry and exit into the market is completely free and cost-টাও অনেক কম থাকবে compared to other market structures. Established firms have no advantage over new ones. তার মানে আপনি, if you're a producer who's selling for 20 years or 30 years versus a producer who just started selling their product 2 মাস 3 মাস হচ্ছে, they will have equal freedom in the market. তাদের দোনোজনের কিন্তু একই টাইপের ক্যাপাবিলিটিস থাকবে, কারোর উপর অ্যাডভান্টেজ থাকবে না, because the product is such. So perfectly competitive marketer আপনার যদি এক্সাম্পল, আমরা একটু পরেই আমরা একটা এক্সাম্পল দেখবো, যেটা আমি ক্লাসেও I think I've mentioned it many times. It's the vegetable market. আপনি যদি, if you think about a real life example which is closest to perfect competition, তাইলে আপনার এগুলো তো সবই হচ্ছে theoretical concept, right? Perfect competition বলি বা monopoly বলি, in reality in perfect sense এই এক্সাম্পল গুলো আসলে দেখাটা খুব rare, but there are some cases যেখানে আমরা দেখি যে highly applicable হতে পারে এই থিওরি গুলা। যেমন one is the PDP example that I gave you for monopoly, and the other one এখানে যেটা commonly use করা হয় for perfect competition is the agricultural market. And the last condition that is necessary for your market to be perfectly competitive is that everyone needs to have perfect information. So information এর ক্ষেত্রে there is no information asymmetry, সবাই জানে, right? So you have to assume যে আপনি যেমন দারাজে ঢুকলে বা কোনো যদি আপনি অনলাইনে শপিং করতে যান,
তো দারাজের ওয়েবসাইটে ঢুকলে কি হয়, আপনি ইউ ক্যান সি যে একটা প্রোডাক্টের এগেনস্টে কতগুলো লিস্টিং আছে, একটা প্রোডাক্টের প্রাইস কতটুকু, রাইট? সো পারফেক্ট কম্পিটিশনের আইডিয়াটা হচ্ছে এমনই যে কনজিউমাররা জানে what other producers are charging for the product. So একটা যে কোনো প্রডিউসারের কাছে তারা কিন্তু লিমিটেড না, they know the price that is set in the market and they know that what everyone else is charging. So consumers দের কাছে perfect information থাকে, they know what the product prices are, right? We cannot say যে তারা হয়তো জানে না। So এই জিনিসটা হওয়ার মানে কি, if everyone has perfect information regarding markets, if you're selling the exact same product, এই জিনিসটার মানে হচ্ছে as a single producer, as a single firm, as a single organization, you have very little control over the market. Because another condition যেটা আমি ফার্স্টে বলেছি, there are a large number of firms operating in this market. আপনি কিন্তু you're just a very small fraction of the entire market. আপনার যদি কিউটা যদি আমি বলি, একটা ইন্ডিভিজুয়াল ফার্মের the small queue, একটা ইন্ডিভিজুয়াল ফার্মের প্রোডাকশন বা আউটপুট, and large queuটা হচ্ছে the market output or the market production, then the individual production level will be much smaller than the entire market output. So মার্কেটে যে আউটপুট ওইটার অনেক ইনসিগনিফিকেন্ট একটা পোর্শন হবে একটা সিঙ্গেল ফার্মের আউটপুট। ম্যাম একটা কোয়েশ্চেন, এরকম এনভায়রনমেন্ট পাওয়া তো চ্যালেঞ্জিং না, যে জায়গায় পারফেক্ট কম্পিটিশন, আই মিন লো লেভেলে ফার্মিং, তারপর অন্য কিছু তো সাধারণত এরকম হয় না। হ্যাঁ, এটা একটা এক্সট্রিম এক্সাম্পল যেটা আমি বললাম, যে আপনারা কিন্তু মাঝখানে দুইটা কেস বেশি দেখবেন। ইন রিয়েল লাইফ ইউ উইল সি monopolistic competition, in real life you will see oligopoly, বাট পারফেক্ট কম্পিটিশনের যে এক্সাম্পলটা বা মনোপলির যে এক্সাম্পলটা, এগুলো অনেক রেয়ার, these are very rare cases. এগুলো textbook theory, right? So these are theories from your textbook, but in reality, in real life, you will not find a structure, market structure, which is exactly perfectly competitive. So perfect competition, it sounds very good in theory, but in reality কিন্তু এত এক্সট্রিম কম্পিটিশন আমরা ইউজুয়ালি দেখি না। উই সি যে আমরা যদি পারফেক্ট কম্পিটিশনও বলে থাকি যে পারফেক্ট ইনফরমেশন আছে, কনজিউমাররা সবসময় জানে, বাট ইট মাইট নট বি দ্য কেস, রাইট? অ্যান্ড জানলেও হয়তো দে ডু নট হ্যাভ অ্যাক্সেস টু আদার প্রোডাক্ট। সো ফর এক্সাম্পল, আপনি যদি ভেজিটেবল মার্কেটের কথাই চিন্তা করেন, ইফ ইউর লিভিং ইন আ রিমোট এরিয়া ওয়ার দের ইজ জাস্ট ওয়ান সিঙ্গল ভেন্ডর বা একটা সেলারই আছে, আপনার একজনের থেকেই কিনতে হচ্ছে, it does not really help you a lot even if there are other producers. আপনি তো আপনার লোকেশন থেকে, আপনার লোক্যালিটি থেকে বের হয়ে আপনি কিন্তু অন্যান্য প্রোডাক্টস এর কাছে যাওয়াটা আপনার জন্য একটা অ্যাডিশনাল কস্ট। সো ওই ক্ষেত্রে there will be some discrepancies among prices. In reality আমরা ওটা দেখি, বাট ইন টেক্সটবুক বা ইন থিওরি আমরা কিন্তু বলি যে পারফেক্ট কম্পিটিশনে এই ধরনের কোনো রেস্ট্রিকশন, এই ধরনের কোনো সিচুয়েশন হয় না। আমরা পারফেক্ট কম্পিটিশনে যেটা বুঝি টেক্সটবুক থেকে বা থিওরি থেকে, that tells us যে আমরা সবাই সব প্রাইসেস সম্পর্কে আমাদের পারফেক্ট নলেজ আছে, পারফেক্ট ইনফরমেশন আছে, সো নো ওয়ান ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য মার্কেট, রাইট? সো এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার ডিমান্ড ফর a single firm's products is perfectly elastic. I am not saying, be very careful, I'm not saying that the demand for the good itself is perfectly elastic. Good can be of any nature. এটা যে কোনো টাইপের গুড হতে পারে, গুডের ডিমান্ডটা হতে পারে ইলাস্টিক, ইনএলাস্টিক, ইট ক্যান বি এনিথিং। বাট একটা সিঙ্গল ফার্মের গুডস এর জন্য যদি আমি ডিমান্ড বলি, for a single vegetable seller the demand is perfectly elastic. Because কেন? আমি যেই ভেজিটেবলটা বিক্রি করছি, আমার পাশের ভেন্ডর এক্স্যাক্টলি একই ভেজিটেবলটাই বিক্রি করছে, রাইট? সো there is no significant difference between the vegetable that I am selling and the vegetable that the vendor next to me is selling. So the demand for for my product is perfectly elastic. Mane ki if I sell a bit higher price than other producer, everyone will just switch over to them, right? As a consumer, আপনি কি করবেন? আপনি যদি জানেন যে আপনার yes, you may leave. If you have to leave, please leave.
Asha, so if you know that there is some other seller who is uh, supplying the product at a lower price, you will obviously go over to that producer. আপনি কিন্তু বেশি দাম দিয়ে আরেকজন থেকে কিনবেন না, কারণ আপনার কাছে there is no perceived difference between the quality of the products, right? আপনার কাছে it's exactly the same vegetable that you're buying from another vendor, so you do not really care about who you're buying it from. It's not like Adidas versus Nike or Adidas versus Puma, right? যেখানে আপনার একটা পারসিভড একটা ডিফারেন্স আছে, যেখানে আপনার মনে হয় যে একটা কোয়ালিটি আরেকটা থেকে বেটার হতে পারে, একটা প্রোডাক্টের জন্য আপনার একটা প্রেফারেন্স আছে। সো দিস থিং ইজ নট হ্যাপেনিং ইন পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনে producer A versus producer B is the same to you. So if a single producer, if they try to charge a higher price, what happens is they will lose all of the market share. So এক্ষেত্রে কি হতে পারে, এক্ষেত্রে কোনো প্রডিউসার আরো বেশি কনজিউমার অ্যাট্রাক্ট করার জন্য, আরো বেশি মার্কেট শেয়ার পাওয়ার জন্য, দে মাইট স্টার্ট সেলিং দ্য প্রোডাক্ট অ্যাট আ লোয়ার প্রাইস, বাট দিস ইজ নট সাস্টেইনেবল ইন দ্য লং রান, রাইট? বিকজ আপনি যদি একটা প্রোডাক্ট কম দামে বিক্রি করেন, যেটা মার্কেটে সবাই কিন্তু একটা সেট প্রাইসে বিক্রি করছে, দ্য মার্কেট প্রাইস ইজ দ্য সেম ফর এভরিওয়ান, right? Everyone is a price taker. আমরা বলি perfect competition এ all firms are price takers. They have no control individually. They have no control over the prices that are set in the market, right? So সবাই মিলে যে আপনার ডিমান্ড এন্ড সাপ্লায়ার ফোর্সে যে মার্কেট প্রাইসটা সেট হয়, ওইটাই কিন্তু সবাইকে বিক্রি করতে হয়। সো অ্যাজ আ সিঙ্গল প্রডিউসার আপনি যদি সেই দামের কম দামে যদি আপনি বিক্রি করেন, মেবি ইন সাম ফর সাম টাইম ইউ উইল বি এনজয়িং more consumers, more people will come to your shop and buy from you, but in the long run আপনার কিন্তু you are losing out on revenue, right? আপনি যদি কম দামে বিক্রি করেন, আপনার তো revenue loss হবে, and the market will also adjust. একজন যদি আরেকটু কম দামে বিক্রি করতে পারে, তার জন্য যদি এটা efficient হয়, তাহলে অন্যরাও কিন্তু ultimately ওই দামে বিক্রি করতে তারা adapt করবে over time. They will, if that is possible, then because perfect competition এর এসেন্সটাই in essence এটাই, যে what is actually the advantage, কেন আমরা perfect competition কে prefer করি, why do economists say that this is an ideal situation? কারণ হচ্ছে কনজিউমারদের জন্য এটা আইডিয়াল, right? Consumers can easily enjoy very low prices. They enjoy good quality of goods and services. There is also more innovation in the market. যেটা আমি বললাম যে একজন যদি কম দামে বিক্রি করতে পারে, তার মানে হচ্ছে অন্য সবাইও চেষ্টা করবে ওই একই দামে বিক্রি করতে। তাইলে যে বেশি দামে বিক্রি করবে তার তো মার্কেট শেয়ার লস হয়ে যাবে, সে তো মার্কেটে কনজিউমার্স অ্যাট্রাক্ট করতে পারবে না। সো এই কারণে যেটা হবে, এভরিওয়ান উইল ট্রাই টু প্রডিউস অ্যাট দ্য মোস্ট এফিশিয়েন্ট লেভেল। মোস্ট এফিশিয়েন্ট লেভেলে মানে প্রডিউস করার মানে হচ্ছে টু প্রডিউস অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। সো অ্যাজ আ ফার্ম, ইফ ইউ আর আ মেম্বার অফ আ market which is perfectly competitive, what you have to do is you have to be very very efficient in your production process. আপনি যদি, if you're not efficient, আপনি, তার মানে হচ্ছে আপনি কিন্তু lowest possible cost এ আপনি প্রডিউস করতে পারছেন না, which means you will be making less profits because you cannot charge the same price as other ফার্ম। সো এই ক্ষেত্রে যেটা হয়, আনপ্রোডাক্টিভ যে ফার্মরা থাকবে, যে ফার্মরা এফিসিয়েন্সি রিচ করতে পারবে না, আলটিমেটলি দে উইল নট বি এবল টু সার্ভাইভ ইন দ্য মার্কেট, রাইট? ওরা কিন্তু মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, ওদের লং টার্মে মার্কেটে সার্ভাইভাল ইজ নট পসিবল। সো আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, আমি যেটা বললাম যে একটা এক্সপিরিয়েন্সড ফার্ম will not have any advantage over a firm that is very new in the market. So আপনি যদি একটা ভেজিটেবল ভেন্ডর হন, ভেজিটেবল সেলার হন, যে কিনা 10 বছর 15 বছর ধরে ভেজিটেবল বিক্রি করছেন, ভার্সেস আ নিউ ভেন্ডর যে আসলো মাত্র মার্কেটে এসে তার একটা ভ্যানে ভেজিটেবল সেট আপ করলো, সেও বিক্রি করছে। তো কারোর উপর কোনো অ্যাডভান্টেজ নাই। নতুন যে ফার্ম গুলো বা নতুন যে বিজনেস গুলো মার্কেটে এন্টার করছে, তারাও কিন্তু ইকুয়ালি কম্পিটিটিভ, তাদের কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। সো what we say is that it creates a level playing field. সব নতুন বিজনেস বা inexperienced businesses will also have the same level of opportunity to enter the market and to be competitive. So any questions till this point?
No, ma'am. No, ma'am. No, ma'am. Okay, so as always we know আমাদের এখনো কিন্তু লেন্সটা হচ্ছে ফার্মের উপর. once again we are considering the firm's problems. So ফার্মদের জন্য যেটা গোল হবে ওটা হচ্ছে profit maximization, right? So let's just review the concepts that we already know. আমরা জানি, we've been through these topics multiple times before. Profit is just equals to your total revenue minus the total cost of your production, right? So এর আগের chapter we looked at total cost. আমরা cost নিয়ে অনেক deep analysis এ ছিলাম. We studied total cost, we studied marginal cost, we studied average cost. So these are concepts and topics that will also help us here. ওই topic গুলো এখানেও carry forward হবে. ওই topic গুলো আপনারা এখানেও দেখতে পারবেন. So প্রফিট কে আমি যদি ব্রেকডাউন করি, প্রফিট ইজ equals to revenue minus cost. এখন আমি যদি রেভিনিউর উপর যদি কনসেন্ট্রেট করি, what is revenue? It's just the price times the quantity. So cost টা আমরা আগেই দেখেছি, how to classify different types of costs and how to get the cost graphs, ওগুলো আমরা আগে দেখেছি, but revenue টা আমরা দেখি নাই. So perfect competition এর under revenue কেমন হয়, that will be our next topic, right? So এখন আমরা যেটা করব, আমরা perfectly competitive market systems এ revenue structure টা কিরকম হয়, revenue কিরকম হয়, that will be the main objective for us. So marginal revenue কি? By now you should know. Marginal কথাটা আমি যখনই বলবো, by now you should know যে marginal revenue কি. Marginal cost এর definition যেখান থেকে আসে, marginal product এর definition যেখান থেকে আসে, marginal revenue definition টাও একই concept এর উপর base করে, যে 1 unit আপনার যদি quantity increase করা হয়, if your output is increased by 1 unit, what is the change in your total revenue, right? So at the margin, আপনি যদি মার্জিনে দাঁড়ায়, আপনি যদি 1 ইউনিট প্রোডাকশন বাড়ান, তাহলে আপনার মার্জিনাল রেভিনিউটা কতটুকু চেঞ্জ হবে. সো ম্যাথমেটিক্যালি ইট ইজ জাস্ট দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ. এই যে ডেল্টা সাইনটা, এটাও ইউ শুড বি ভেরি ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস সাইন্স বাই নাও. এই ডেল্টা সাইনটার মানে হচ্ছে চেঞ্জ, রাইট? সো চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি that is being produced. That will give you your marginal revenue. তার মানে at the margin, how much your revenue is increasing if you're increasing your production by 1 unit. So আমরা যদি একটা, let's look at this graph. আমরা যদি একটা মার্কেটের প্রাইস কিভাবে সেট হয়, if we think about how prices are set in the market, what we have to do basically is, this is something also that you should know in your sleep by now. আপনাদের এটা একদম চোখ বন্ধ করে জানার কথা, যে আপনার প্রাইস জানতে হলে আপনার ডিমান্ড ভার্সেস সাপ্লাই অ্যানালাইজ করতে হবে. You have to look at the market demand versus the market supply, and that will give you your equilibrium price, which in this case is 25 pounds, right? And the equilibrium quantity in this case is 9 units. এটা আপনার পুরো overall market demand, which is a downward sloping line as usual, and overall market supply, যেটা আপনার একটা upward sloping straight line, right? So this is very basic, very familiar, what we've been seeing since lecture 2, so very much known to us by now. If I talk about the next graph, what is the next graph? আপনারা axis গুলা খেয়াল করবেন. Axis গুলা যদি বুঝেন, তাহলে you understand what this graph is telling you, right? So in the y-axis we have total revenue. So একটা firm-এর জন্য, for a single firm, the total revenue earned is on the y-axis of this graph. On the x-axis you have quantity. So for a perfectly competitive firm, a firm operating in perfect competition, what I already told you is the firm is a price taker. So যেই প্রাইসটা, যেমন এখানে 25 pounds, এই প্রাইসটা যেটা মার্কেটে সেট করা হবে, this will be the price that is being charged by every single producer in the market. কেউ এই প্রাইস থেকে ডেভিয়েট করতে পারবে না. No one can charge higher than this price. No one has an incentive to charge lower than this price. So everyone sticks to this price level. Everyone is a price taker. এই টার্মিনোলজি গুলো আসলে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট. You should understand what a price taker firm is. Price takers হচ্ছে যারা perfect competition এ যারা অপারেট করে, everyone is a price taker. সবাই প্রাইসটা যেটা সেট করা হয় মার্কেটে, ওইটাই নেয়. No one has any individual influence over the prices that are being charged in the market, right? So
টোটাল রেভিনিউ আমি যদি বলি অ্যাজ আ ফার্ম, when you increase your output by 1 unit, আপনি যখন একটা এক্সট্রা ইউনিট অফ জাম্পার, এখানে আপনার এক্সাম্পলটা ইজ নাম্বার অফ জাম্পার্স প্রডিউসড ইন আ ডে, আপনি যখন একটা এক্সট্রা জাম্পার প্রডিউস করবেন, ইউ উইল গেট দ্য প্রাইস ফর আ সিঙ্গল জাম্পার। এজন্য আপনার এই টোটাল রেভিনিউ কার্ভটা, দিস কার্ভ ইজ আ স্ট্রেট লাইন, ইটস আ পারফেক্ট স্ট্রেট লাইন। কেন? বিকজ দ্য gradient is constant, right? এখানে আপনার গ্রেডিয়েন্টটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গ্রেডিয়েন্টটা আসলে কি? আমরা যদি টোটাল রেভিনিউকে, if you know a bit of calculus, this is very easy for you. ক্যালকুলাসে আমরা কি করি? গ্রেডিয়েন্ট বের করতে হলে আমরা ডিফারেন্সিয়েট করি। So total revenue ফাংশনকে আমি যদি ডিফারেন্সিয়েট করি to find the gradient of this function, I will get the marginal revenue. So এই টোটাল রেভিনিউর গ্রেডিয়েন্টটা বা স্টিপনেসটা আসলে কি দেয়? Change in the y-axis divided by change in the x-axis. So change in the y-axis কি? Delta total revenue divided by change in the x-axis is just delta quantity. So এটা আমরা from the previous slide আমরা জানি যে delta total revenue divided by delta quantity, মানে change in total revenue divided by change in quantity gives us the marginal revenue. So এই গ্রাফের গ্রেডিয়েন্টটা আমাকে দিবে হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ, আর এই গ্রাফের গ্রেডিয়েন্টটা হচ্ছে কনস্ট্যান্ট। there is a constant increase, রাইট? প্রত্যেকবার আমি 1 ইউনিট করে বেশি সেল করলে আমি জাস্ট দ্য মার্কেট প্রাইসটাই পাবো। I will only get the market price because prices are set in this market, right? So আমার প্রাইসে কোনো চেঞ্জ আসবে না। So each firm cannot change the price, but they can change the quantity that they're selling, and each additional quantity that is sold just brings in the constant amount, which is just the price of this product, right? So a change in total revenue divided by change in quantity will always give me the price level. তার মানে কি? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে জানতে পারলাম। তার মানে হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে সবসময় আপনার মার্জিনাল রেভিনিউ will always be equals to your prices, right? So marginal revenue is always equal to your price level. যেমন আপনারা কিন্তু এই যে লাস্টের যে গ্রাফটা যাতে দেখতে পাচ্ছেন, we have plotted the marginal revenue curve which is just equal to the market price, right? And এটা আবার কি? এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ফার্মের ডিমান্ডও। একটা ইন্ডিভিজুয়াল ফার্মের ডিমান্ড ফাংশন যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে আপনার মার্কেটের ডিমান্ড, মার্কেটের সব ফার্মের ডিমান্ড, আর এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ফার্মের ডিমান্ড। ইন্ডিভিজুয়াল ফার্মের ডিমান্ডটা কি হবে? আপনার 25-এ তাদের প্রাইসটা সেট করা থাকবে, প্রাইসটা কোনো চেঞ্জ হবে না, they will all be charging the same 25 pounds, but quantity-টা, what quantity an individual firm will sell, that will depend on the rest of the discussion that we have. এরপরে আমরা দেখব যে একটা ফার্ম আসলে তাদের কোয়ান্টিটি কিভাবে সেট করে। সো আমি যদি একটা ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে হবে, এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, ইফ আই ওয়ান্ট টু নো দ্যাট একটা ফার্ম কি কোয়ান্টিটি সেল করলে ম্যাক্সিমাম প্রফিট মেক করতে পারবে, the maximum profit that they can make, I will have to know what the optimal level of quantity should be. তাদের অপটিমালি কি কোয়ান্টিটি সেল করা উচিত, কারণ প্রাইসটা এখানে আমার জন্য ফিক্সড ভেরিয়েবল, প্রাইসটা আমি চেঞ্জ করতে পারছি না। সো আমার জন্য রেভিনিউ চেঞ্জ করার only option will be to change my quantity that I'm selling. So let's look at how we determine আমাদের আউটপুট লেভেলটা কি হওয়া উচিত। How does a firm determine their optimal production level or their optimal quantity? One way in which we do this is to compare the total revenue versus the total cost. So total cost curve এর কথা আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু, let me just go back to the slide from the previous lecture. Total cost এর এই কার্ভ গুলা কিন্তু আমরা অলরেডি জানি, right? So we saw how we got this curve from total fixed cost and total variable cost, and we saw why the shape of the curve was like this. So if you just remember, আপনাকে কুইক একটা রিভিউ দেওয়ার জন্য, আমাদের টোটাল কস্টের কার্ভটার কিন্তু একটা এক্সপোনেনশিয়াল শেপ ছিল, যেখানে ফার্স্টে আপনাদের স্টিপনেসটা কম ছিল
অ্যান্ড অ্যাজ ইউ প্রডিউস মোর আপনার স্টিফনেসটা বেড়ে যায়। এটার কারণটা হচ্ছে মার্জিনাল যে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নের যে কনসেপ্টটা আমরা বলেছিলাম, যে ফার্স্টে আপনার ভেরিয়েবল কস্ট বাড়তে শুরু করে বাট অ্যাট আ লো রেট। বাড়াটা লো রেটে হয় বিকজ উই হ্যাভ গ্রেটার স্পেশালাইজেশন অফ রিসোর্সেস। আমাদের যে লেবার আছে বা যে ক্যাপিটাল আছে ওগুলা বেটার ইউটিলাইজ হয়, বেটার ইউজ হয় ওগুলা, যে জন্য আপনার টোটাল কস্টটা বাড়ে বাট অ্যাট আ ডিক্রিজিং রেট। বাট একটা সার্টেন লেভেল অফ আউটপুটের পর আমরা যখন আর নো লঙ্গার স্পেশালাইজেশন যখন আমরা এনজয় করতে পারি না, তখন আমাদের যেটা হয় ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস আমরা ফিরে আসি, যেখানে আমাদের ইনাফ রিসোর্সেস থাকে না টু ইনক্রিজ প্রোডাকশন, অ্যান্ড দেন আমাদের কস্ট গুলো আবার স্টিপলি ইনক্রিজ করতে শুরু করে। সো দিস ইজ আ শেপ দ্যাট ইউ শুড নো ফ্রম দ্য প্রিভিয়াস লেকচার। এটাই আমরা ইউজ করব in this lecture as well to understand how we get the profit maximizing level of output, right? So the total cost curves are what we are already familiar with. The total revenue curve and the marginal revenue curve is something that we will introduce now, যেটা আমরা already এখানে দেখেছি। আমরা already এখানে total revenue and marginal revenue কিভাবে আমরা পাই দেখেছি। So এই দুইটাকে compare করে আমরা কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রফিট কোন আউটপুট লেভেলে হবে ওইটা জানতে পারবো। আমাদের গোল রাইট নাও ইজ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কোন লেভেলে অ্যাজ আ ফার্ম, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ফার্ম, আমাদের স্মল কিউ যেটা আমরা বলেছি ওই কিউটা কি হওয়া উচিত। দ্য স্মল কোয়ান্টিটি মানে ইন্ডিভিজুয়াল লেভেলে ফার্মের প্রোডাকশনের কোয়ান্টিটিটা কি হওয়া উচিত। এটা কিন্তু প্রত্যেকটা ফার্মের জন্য যে সেম হবে পারফেক্ট কম্পিটিশনে তা কিন্তু না, কারণ বিভিন্ন ফার্মের কিন্তু বিভিন্ন টাইপের কস্ট স্ট্রাকচার থাকতে পারে। প্রাইস সবার জন্য সেম, টোটাল রেভিনিউ কার্ভটা সবার জন্য সেম, মার্জিনাল রেভিনিউ কার্ভটা সবার জন্য সেম, কিন্তু কস্টের যে স্ট্রাকচারটা একটা ইন্ডিভিজুয়াল ফার্ম তার কস্ট গুলা কিভাবে ডিটারমাইন করে, তার কস্ট গুলা কোথা থেকে আসে, এই জায়গাগুলোতে কিন্তু ডিফারেন্স থাকতে পারে, যে কারণে আপনার ইন্ডিভিজুয়াল ফার্মদের কোয়ান্টিটিটা ডিফার করতে পারে একজন থেকে আরেকজনের মধ্যে। সো আমরা যদি এই দুইটা কার্ভের আগে যদি আমরা দেখি যে আমাদের এই কনসেপ্ট গুলো, ইফ উই শুড নো অল অফ দিস, রাইট? সো কোয়ান্টিটি ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ভেরি, আপনার কোয়ান্টিটি লেভেলটা চেঞ্জ হতে পারে। The quantity that you're producing and selling in the market can be varied. The price that you have is fixed, right? So আমরা দেখেছি 25 pounds was the market price that we got from the market demand and supply curves, and this price is fixed. So no matter if you're selling 1 unit, doesn't matter if you're selling 10 units, you are having to sell each unit at the same price. So each unit price কিন্তু it's exactly the same. টোটাল রেভিনিউটা দেখেন, এখন আমরা যে এই গ্রাফটা কোথা থেকে প্লট করেছিলাম, এই গ্রাফটার প্লটিং এর টেবলটাই আমরা এখন দেখছি। টোটাল রেভিনিউটা when you are producing no goods, আপনি যখন জিরো প্রোডাকশন করছেন, আপনার কোনো কোয়ান্টিটি নাই, ইউ আর গেটিং জিরো রেভিনিউ, আপনার কোনো রেভিনিউ হচ্ছে না, বাট আপনার টোটাল কস্ট কিন্তু জিরো না। টোটাল কস্ট জিরো না হওয়ার কারণ হচ্ছে there is a certain element of fixed cost যেটা আপনার কিন্তু এখনো, যে কস্টটা আপনার এখনো ইনকার করতে হচ্ছে। There is a fixed cost that you have to incur even when you're not producing anything, right? So before you start production, আপনার তো ফ্যাক্টরিটা রেন্ট করতে হচ্ছে। সো ফ্যাক্টরির উপর যে রেন্টটা ওটা কিন্তু আপনার দিতে হচ্ছে। আপনার ভেরিয়েবল কস্টটা ক্যান বি দ্য লেবার দ্যাট ইউ আর এঙ্গেজিং ইন ইউর প্রোডাকশন প্রসেস, রাইট? So that may be zero. Maybe your variable cost is zero when you're producing zero quantity, but your fixed cost is still there, which is why your total cost is also a positive number. So at the level zero, there is no revenue, but there is some level of cost. If we look at what happens when we are increasing the quantity, আমরা যখন এক ইউনিট করে করে কোয়ান্টিটি বাড়াবো, আমাদের টোটাল রেভিনিউ কনস্ট্যান্টলি বাড়তে থাকছে। The increase is constant. Every time we increase our production by 1 unit, we are increasing our revenue by 25 units, right? So এটা কি, এটা হচ্ছে আমাদের just the marginal revenue. আমরা যদি marginal revenue দেখি, which we said already was equal to our price. So marginal revenue দেখেন প্রাইসের মতো constantly কিন্তু 25 এই আছে। তার মানে every time you increase your production, you're increasing your total revenue by the same amount, which is just the price. আপনি যদি একটা এডিশনাল জাম্পার সেল করেন, আপনি ওই জাম্পারের প্রাইসটা আপনি পাবেন, which will just be the
প্রাইস অফ দ্য প্রোডাক্ট এন্ড প্রাইস তো একই, so আপনার মার্জিনাল রেভিনিউটাও একই থাকছে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এই যে এই টেবিলটার মধ্যে মার্জিন আমার ওই যে প্রফিটটা বের করার জন্য আমার তো মার্জিনাল কস্টটা কোথাও লাগতেছে না। এখনো লাগছে না, ফর দিস এক্সাম্পল লাগছে না। আমরা জাস্ট এখন কম্পেয়ার করছি, বাট আমরা মার্জিনাল রেভিনিউ এন্ড মার্জিনাল কস্ট দিয়েও আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেলটা বের করতে পারবো, which we will see in the next step. নেক্সট স্লাইড আমরা দেখবো। ওকে, বাট ফর নাও আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমার না একটু কুইজটা মিস হয়ে গেছে, এটা কি দেওয়ার কোনো ওয়ে আছে? আচ্ছা, লেটস নট ইন্টারাপ্ট দ্য লেকচার। আপনাদের যদি কুইজ মিস হয়ে ইয়েস, থাকে, ইমেল জি মি জি, লেটার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, so total cost এর যে স্ট্রাকচারটা, total cost is just the fixed cost plus the variable cost. So আমরা দেখেছি যে even at zero level of production we had some level of fixed cost, যেটার জন্য আমাদের total cost was a positive number. As you increase your production, আপনার কিন্তু total cost বাড়তে থাকবে and it's not constant difference না। আমরা টোটাল রেভিনিউ যেমন কনস্ট্যান্টলি বাড়ছিল, টোটাল কস্টটার ওই আপনারা যে এক্সপোনেনশিয়াল গ্রাফটা দেখে আসলাম লাস্ট লেকচারের স্লাইড থেকে, ওই রকম একটা শেপই আপনারা টোটাল কস্টে এখানেও দেখতে পারবেন, একটা এক্সপোনেনশিয়াল শেপ। যেমন আপনি যদি মার্জিনাল কস্টটা যদি অ্যানালাইজ করেন, দেখেন মার্জিনাল কস্টটা ফার্স্টে কিন্তু কমছে, 23 ছিল, 23 থেকে কিন্তু কমতে শুরু করছে, 12 পর্যন্ত এটলিস্ট আমরা দেখছি মার্জিনাল কস্টটা কমছে। বিকজ এখানে কি হচ্ছে, এখানে আপনার রিসোর্সেস আর বিং স্পেশালাইজড, আপনার রিসোর্সের ইনক্রিজ স্পেশালাইজেশনের জন্য আপনার মার্জিনাল কস্টটা কমতে থাকবে। তার মানে your total cost is increasing but at a decreasing rate. এই 6 ইউনিটস এর পর থেকে আপনার টোটাল মার্জিনাল কস্টটা আপনার আবার বাড়তে শুরু করলো। তার মানে কি, আপনার এখন ইউ আর এক্সপিরিয়েন্সিং ডিমিনিশিং রিটার্নস। এখন আপনার স্পেশালাইজেশন শেষ, আপনার এখন ডিমিনিশিং রিটার্নস হচ্ছে, যে জন্য আপনার মার্জিনাল কস্টটাও বাড়তে শুরু করছে। সো দ্য স্টিপ পোর্শন অফ ইউর টোটাল কস্ট কার্ভ, যেটা আমরা দেখেছিলাম লাস্ট স্লাইডে। সো এখানে দেখেন, আপনি যদি প্রফিট ক্যালকুলেট করতে চান, you just have to subtract your total cost from your total revenue. You will see that initially আপনি কিন্তু you're making no profits. In fact আপনি লস করছেন, you're producing at a loss at least until the fourth quantity আপনার কোনো প্রফিট হচ্ছে না। এটার কারণ কি? Why are you not making any profits? Because your fixed costs are too high. আপনার ফিক্সড কস্ট এত বেশি যে আপনি আপনার প্রোডাকশন থেকে যেই রেভিনিউটা আর্ন করছেন, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু কভার ইউর ফিক্সড কস্টস। এই কারণে আপনার এখানে এটলিস্ট টিল দ্য ফোর্থ কোয়ান্টিটি ইউ আর অ্যাকচুয়ালি মেকিং জিরো প্রফিটস অর ইউ আর মেকিং আ লস। ফিফথ কোয়ান্টিটি থেকে শুরু হলো আপনার প্রফিট করা। আপনার এটলিস্ট আপনি 11th কোয়ান্টিটি পর্যন্ত there is some positive profit. 11th কোয়ান্টিটি পর্যন্ত আপনার কিন্তু there is a positive profit that you're making. এই প্রফিটটার ম্যাক্সিমামটা হচ্ছে কোথায়? 9th কোয়ান্টিটিতে গিয়ে। When you're producing 9 units, you are making the maximum level of profit, which is 42 in this case. এটার পরে কি হচ্ছে? আপনার আবার দেখেন 12th ইউনিটে গিয়ে you are once again making zero profits. এটাকে আমরা বলি কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট। এই যে ফোর্থ ইউনিটটা আর 12th ইউনিটটা যেখানে আপনার প্রফিট জিরো হয়ে যায়, এই দুইটা জিরো প্রফিট পয়েন্টকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি। এই ব্রেক ইভেন পয়েন্টের আগে নেগেটিভ ছিল, এই ব্রেক ইভেন পয়েন্টের পরেও আবার নেগেটিভ হয়ে গেছে, তার মানে ইউ আর মেকিং লসেস। আমরা যদি এই কার্ভ গুলা যদি আমি আঁকি, দেখেন টোটাল কস্ট কার্ভটা ইজ দ্য রেড কার্ভ দ্যাট ইউ সি অন দিস গ্রাফ। This is also the same exponential shape. আপনারা আগে যে exponential shapeটা দেখেছিলেন, এখানেও একই রকম একটা exponential shape দেখতে পাচ্ছেন। এটা বিভিন্ন ফার্মের জন্য, বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ডিফারেন্ট টাইপের হতে পারে। এখানে যেমন ফার্স্টে একটু স্টিপ, তারপর আবার একটু ফ্ল্যাট, তারপর আবার স্টিপ। সো the total cost curve can take different structures, but basically you will see the same two phenomena. First, initially you will see greater specialization এর জন্য there will be a flat region, and pore you will see there will be a steep region. But in essence, it will be an exponential shaped graph.
The total revenue graph, on the other hand, it's a straight line. It's a constant gradient curve. It's a straight line, যেটা আমরা আগেই দেখলাম। And এই দুইটা কার্ভের মাঝখানে যে vertical distance-টা, that will just give us our profit. So এই red marked region গুলা, যেগুলো red shaded, এইখানে হচ্ছে কি আপনার total cost curve-টা, red curve-টা আপনার blue curve-এর উপরে। তার মানে your total cost is higher than your total revenue in the red regions. So these are the two break-even points যেটা আমরা আগে দেখলাম, the 4th unit and the 12th unit. These are the two break-even points where your total revenue is exactly equal to your total cost. And beyond these 2 points, এটার আগে আর এটার পরে we are having economic loss. মানে এই রিজন গুলাতে আমাদের কস্ট আমাদের রেভিনিউ থেকে বাড়ে। সো যেগুলো লো আউটপুট লেভেল, যেখানে আমরা 4টা থেকে কম প্রডিউস করছি, ওখানে কি হচ্ছে, ওখানে আমাদের ইনাফ প্রোডাকশন হচ্ছে না টু কভার আওয়ার ফিক্সড কস্ট, which is why we are making losses. In this region where we are producing more than 12 units, এখানে আমাদের diminishing returns are setting in because we are experiencing diminishing returns in terms of labor, capital, and the other resources that we have. এখানে আমাদের costs are increasing at a very steep rate. এখানে আমাদের কস্ট আমাদের অনেক বেশি তাড়াতাড়ি বাড়ছে, রেভিনিউ ইকুয়াল রেটে বাড়ছে না, বা রেভিনিউ বাড়ছে at a lower rate, যে জন্য আমরা আবার এখানে লস করছি। So as a producer, you should not be producing beyond 12 units or less than 4 units if you want to survive. But আপনার জন্য optimal level of production কোনটা হবে, যেখানে আপনার এই vertical distance-টা maximum হবে, where your profits are maximized, which we can see once again that the greatest distance between these two curves are at this point where you are producing 9 units of jumpers per day, right? এখানে you are enjoying the most profits. If you look at this graph, the graph in part B, this is also the same thing. এখানে আপনার quantity against it, you are just plotting your profits, right? So profit দেখেন, profit is the inverted U-shaped graph where first day you are having negative profits till the 4th unit. 4th unit is your break-even point beyond which you're enjoying positive profits, যেটা peak reach করবে at 9 units. 9 units of production, you are reaching your peak level of profit, after which your profit starts to decrease once again, and then you hit the break-even point beyond which you're making negative profits, মানে you're making a loss, right? So this is one way in which we can analyze যে আমাদের profit maximizing level of output-টা কি। The other way to do it, যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন marginal revenue and marginal cost calculate করার ইনসেন্টিভটা কি, কেন আমরা করছি। Marginal revenue and marginal cost use করেও আমরা কিন্তু profit maximizing level of output-টা বের করতে পারবো। So we can compare the marginal revenue and the marginal cost. We already know that marginal revenue is always equal to price. In a perfectly competitive market setting, আমাদের marginal revenue will be equal to the price that is prevailing in the market. Marginal cost-টা কি? Marginal cost-টা আমি আগেও বলেছি, দেখেন marginal cost-টা first কমছে for greater specialization of resources, তারপরে বাড়তে শুরু করে for diminishing marginal returns to labor or diminishing marginal returns to capital or both. So এই জন্য আপনার marginal cost-টা কিন্তু variable. Marginal revenue is always constant at the price level. So using these two concepts, we can also compare and see the profit maximizing level of output. And what you will see in the next slide is that your economic profits will be maximized when MR is equals to MC. So this is the fundamental theory. এটা একটা fundamental theory যেটা আপনাদের সবার জানতে হবে for the sake of this chapter, that profits are maximized at MR is equals to MC. So MR equals to MC কোথায় হয়? আপনারা দেখবেন এখানে কোথাও MR equals to MC তো পাচ্ছেন না। But if you plot the graphs, আপনার MR is always the same. MC-টা এখানে দেখেন, MC-টা vary করছে, but 9th quantity. So 8 থেকে 9-এ আমি যখন যাই, আমার MC-টা বাড়ে।
বাড়ে বাট ইটস স্টিল লোয়ার দেন দ্য মার্জিনাল রেভিনিউ। যখন আমি 9 থেকে 10th ইউনিটে যাচ্ছি আমার এমসিটা বাড়ছে and it is getting larger than my marginal revenue. So এই পয়েন্টে আমার MC is less than marginal revenue, এই পয়েন্টে আমার MC is greater than marginal revenue। তার মানে কি এখানে আমি এই দুইটা পয়েন্টের মাঝে আমি আমার মার্জিনাল কস্ট কার্ভকে আমার মার্জিনাল কস্ট কার্ভ আমার মার্জিনাল রেভিনিউ কার্ভকে ক্রস করে গেছে। যখনই ক্রস করে যাবে তখনই আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে মার্জিনাল রেভিনিউ থেকে বড় হয়ে যাবে, right? So if we plot the two graphs, আমরা যদি marginal cost curve টা plot করি against the marginal revenue curve is a flat line, it's the price line or the individual firm demand curve। আমরা যদি এটার against a marginal cost curve টা plot করি, we will see that এই যে 9th quantity তে যেটা হচ্ছে আমাদের marginal cost curve টা আমাদের marginal revenue curve টাকে কাট করে যাচ্ছে। তার মানে কি এইখানে এটার লেফট এর সব পয়েন্টস এ আমার মার্জিনাল কস্টটা নিচে, মার্জিনাল রেভিনিউটা উপরে, মার্জিনাল কস্ট ইজ লেস দেন মাই মার্জিনাল রেভিনিউ, অ্যান্ড এই পয়েন্টের রাইটে 9th ইউনিটের রাইটে সব পয়েন্টস এ মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন মাই মার্জিনাল রেভিনিউ। সো হোয়াট ডাজ ইট মিন when I am at the left of this point? যখন আমি 9 ইউনিটের কম প্রডিউস করছি, মার্জিনাল রেভিনিউ ইজ গ্রেটার দেন মাই মার্জিনাল কস্ট। তার মানে আমি যদি একটা এক্সট্রা ইউনিট প্রডিউস করি, আমি যেই মার্জিনাল রেভিনিউটা পাবো that is greater than the cost that I'm having to incur, because আমার প্রাইসটা আরো বেশি, রাইট? আমি তো প্রত্যেকটা ইউনিটের জন্য আমার এক্সট্রা রেভিনিউটা হবে প্রোডাক্টের প্রাইসটা, বিকজ এখানে মার্জিনাল রেভিনিউ ইজ অলওয়েজ ইকুয়াল টু প্রাইস। সো প্রত্যেকটা এক্সট্রা ইউনিট অফ প্রোডাকশনের জন্য আমার সবসময় প্রাইসটাই আমি পাচ্ছি। এই প্রাইসটা যদি আমার কস্টের থেকে বেশি হয়, তার মানে কি অ্যাজ এ প্রডিউসার আমার একটা ইনসেন্টিভ আছে টু ইনক্রিজ মাই প্রোডাকশন। If I increase my production, I will get more profits. So as a producer, what I will want to do is, until this point, আমি আমার production বাড়াতে চাবো। Beyond this point কি হবে? এই পয়েন্টের রাইটে গেলে কি হবে? আমার marginal cost বেড়ে যাবে। Then my marginal revenue. My marginal cost will be greater than my marginal revenue. What will happen in this case is that as a producer, I will want to decrease my production. আমি চাবো যে আমি এমন একটা পয়েন্টে আসি যেখানে আমার marginal cost আর marginal revenue দোনোটাই equal, right? So এখানে আপনার red যে পোর্শনটা এখানে আপনার লস হবে। সো এই লসটা মিনিমাইজ করার জন্য আপনার প্রোডাকশনটা আপনি কমায় ফেলতে চাচ্ছেন। সো আপনার ম্যাক্সিমাইজ হবে কখন প্রফিট? আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হবে at the point where your marginal revenue and your marginal cost curves are intersecting and where these two things are equal. Okay? So any confusion or any questions? We have seen two ways. আমরা দুইটা different way দেখলাম। একটা হচ্ছে total revenue, total cost analyze করে, আর একটা হচ্ছে marginal revenue and marginal cost analyze করে। Both of these ways can help us to find the profit maximizing level of output. When we are comparing total revenue with total cost, we are looking for the point where the distance, the vertical distance between these two graphs are the maximum, যেখানে আমার প্রফিটটা আমার পিকটা রিচ করবে। That is the point that is giving me the profit maximizing level of output. আর যখন আমি marginal analysis করি, when I'm comparing my marginal cost to my marginal revenue, I will look for the point where these two curves are equal to each other. যেখানে ওরা intersect করবে, that is the point where I'm getting the profit maximizing level of output. Okay, we will end the lecture here. আমরা এখানে শেষ করবো আজকে, and then in the next class we will look at more topics from perfect competition, and then we will be done with this chapter. So next Thursday you have another quiz. The fourth quiz will be on next Thursday. It will be on perfect competition. It's an optional quiz. যারা মনে করছেন তিনটা quiz দিয়ে ফেলেছেন and তিনটা quiz-এ you've scored good marks, you do not need to take the extra quiz. যারা মিস করেছেন আগে তাদের জন্যই most important to take the fourth quiz. So the fourth quiz is on next Thursday. I will send an email regarding this as well for everyone to be notified. If you have any questions, you can ask me. যারা quiz আজকে টাইমের জন্য শেষ করতে পারেন নাই বা ইন্টারনেট কানেকশনের জন্য সাবমিশন করতে পারেন নাই, প্লিজ বি মাইন্ডফুল।
you will not be allocated more time. ইভেন্টে যদি ফাইনাল এক্সামও হতো আমি কিন্তু টাইম এক্সট্রা দিতাম না। আজকে আমি যদিও সাবমিশন উইন্ডোটা বাড়িয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। But you should be careful that if you're given a particular time limit, you have to submit within that point. এটার বেশি আপনাদেরকে টাইম দেওয়া হবে না। যদি কুইজ না দিয়ে থাকতে পারেন তাহলে আমাকে ইমেল করবেন। I'll see what I can do, the best solution that I can give you. But there is not much I can do if you cannot cover the quiz within your time limit. ম্যাম আমাদের ফাইনাল অফলাইন হবে না? হ্যাঁ, আমি ইমেল করেছিলাম আই থিঙ্ক। ইয়েস ম্যাম, আমাদের দুইটা নিয়ে ফাইনাল তো এখন একটু কনফিউজড হয়ে গেছিলাম। হ্যাঁ, আমাদের ফাইনাল ইনিশিয়ালি অনলাইনে হওয়ার কথা ছিল, which I told you in the last class, কিন্তু এরপর আমাদেরকে রেজিস্ট্রার অফিস থেকে যেটা বলা হলো যে since this is a মাল্টিপল সেকশন কোর্স, অনেকগুলা যেহেতু সেকশন আছে, সো দে আর প্রিফারিং যে এক্সামটা এখন অফলাইন হবে at the new campus. So same date, same time, 23rd ডিসেম্বরে from 11:30 AM to 1:30 PM. আমি রুম নাম্বার এন্ড এভরিথিংও শেয়ার করে দিব আপনাদেরকে ইন ডিউ টাইম। সো এখন পর্যন্ত দ্য ডিসিশন ইজ ফাইনালাইজ যে অফলাইন এক্সাম হবে। ইফ সিচুয়েশন ওয়ার্সেন্স, যদি কোনো কারণে পলিটিক্যাল আনরেস্ট হয় তখন তাহলে আবার there will be another announcement and we will see how we can accommodate that. Alright? ম্যাম মিস পারফেক্টের পর কি মনোপলি আবার পড়াবেন আর কি হ্যাঁ, থাকবে আরো মিস আরো আমাদের আছে? কোনো ক্লাস কি আচ্ছা অফলাইন হওয়ার সম্ভাবনা আছে? না, I do not have any such instructions. মিস আমাদের ফাইনালের কোশ্চেন কি মিডের মতো হবে, না হচ্ছে এখন যেভাবে কুইজে এমসিকিউ দিচ্ছে ওই রকমও আছে? মানে জাস্ট হচ্ছে না, থিওরি বেসড? MCQ থাকবে না, আচ্ছা ঠিক আছে মিস। MCQ থাকে না। থিওরি থাকতে পারে বিকজ দিস ইজ এ অফলাইন এক্সাম। সো আপনারা তো মিড টার্মে তো অনলাইন ছিল, অনলাইন হওয়ার জন্য আপনারা জাস্ট ম্যাথমেটিক্যাল টাইপের কোয়েশ্চেন্সই দেখেছেন। বাট অফলাইন হলে যেটা হবে আপনাদের থিওরিও ইনক্লুড করা হবে, because then you can write descriptive answers, right? So বেশি না, there will be no essay type questions, but ধরেন একটা part B বা part C তে you might have to describe the theory or to analyze the theory. So একটু descriptive answers হতে পারে, যদি অফলাইন হয় তাহলে অবশ্যই হবে। ওকে মিস। ম্যাম ফর দ্য সিলেবাস আমাদের কি মিড টার্মের সিলেবাসটা ইনক্লুড করে ফাইনালস এখন করবে সিন্স অফলাইন হচ্ছে? Ji, it's a comprehensive exam. It's always been comprehensive. So we have all the chapters that we studied. যদি কোনো চ্যাপ্টার এক্সক্লুড করা হয় তাহলে ওটা আগে থেকে নোটিফাই করে দেয়া হবে। It might be the case যে আমি আপনাকে বলবো that chapter 2 is excluded from the syllabus, but that's it. মানে apart from that আপনাদের পুরা comprehensive syllabusই থাকে usually, because finally তো আপনারা 3টে চ্যাপ্টার করছেন মাত্র। You just did output, costs, you did perfect competition, and you're going to do monopoly. So these are the only the 3 chapters that you are studying, but there will be at least 4 questions that you have to answer. So obviously there will be some questions from pre-mid syllabus. ম্যাম কুইজ 1 এর মার্কটা একটু শেয়ার করা যাবে? হ্যাঁ, কুইজ 1 এর মার্ক তো শেয়ার করা হয়েছে। আমি কুইজ 1 2 3 সবকিছু মার্কস দিয়ে শেয়ার করে দিব, গ্রেড শীটে শেয়ার করে সবার সাথে শেয়ার করে দিব। Okay, so if there are no other questions, I'll end the lecture here and I'll see you on Saturday. আচ্ছা ম্যাম, জি বলেন। জি ম্যাম, যে আমি তো কুইজটা মিস করেছি, এটা কি এখন দেওয়া যাবে? Okay, I'll add you to the next section. আমি যখন next section কে লিংক পাঠাবো আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি। মিস ওকে, আমার এখানে থ্যাংক নেটওয়ার্ক ইউ। ছিল না মিস, আমিও মিস করেছি। Did you miss the quiz or did you not submit the quiz? কোনটা? আই মিসড দ্য কুইজ। মানে আপনি অ্যাটেম্পটই করেন নাই? না না মিস, আমি ঢুকতেই পারিনি মিস, মানে আমি আমার নেট মানে ইন্টারনেট কানেকশনই ছিল না মিস। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি আপনাদের দুইজনকে। Is there anybody else with the same problem? ম্যাম মি টু। Okay, so the 3 of you, that's it. All right, so check your emails. আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ওয়ালাইকুম মিস। আসসালাম।
আবার দিতে পারবো ম্যাম এক্সাম। না, আপনি একবার অ্যাটেম্প্ট করলে তো আবার দিতে পারবেন না। হাউ ডাজ দ্যাট মেক সেন্স? খুব খারাপ হয়েছে, ঘুমের ঘোরে দিছিলাম।